আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। চাঁদা ছাড়া সড়কে ঘোরে না গাড়ির চাকা। দেশে পরিবহন কোম্পানির নামে চলছে চাঁদাবাজির এই রমরমা ব্যবসা। পরিবহনের ব্যানারের নামে ঢাকার ভেতর আদায় হয় দৈনিক চাঁদা, আর দূরপাল্লার বাসে যাত্রাপতি নেওয়া হয় ৩ থেকে ৬ হাজার টাকা। পরিবহন খাতে চাঁদার বিনিময়ে সড়কে এই গাড়ি চলাকে বলা হয় ম্যানেজ সিস্টেম। বাস মালিকদের অভিযোগ, চাঁদা না দিলেই নেমে আসে মামলার ঝড়। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন সেক্টরের ঐক্যবদ্ধ চাঁদাবাজির জন্যই সড়কে এ নৈরাজ্য। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। সড়কে বাস নামাতে হলেই যেতে হবে কোনো না কোনো কোম্পানির ব্যানারে, আর এখানেই চলে চাঁদাবাজি। সড়ক পরিবহন নীতিমালায় সব বাস কোম্পানির নামে থাকার বিধান থাকলেও ঢাকার পরিবহন সেক্টরে আলাদা মালিকের নামে থাকে বাস, যে কারণে চাঁদা না দিলেই ওই বাসে নামে মামলা ঝড়। মদনপুরে 650 টাকা চাঁদা নিচ্ছে, কাশপুরে 60 টাকা নিচ্ছে, স্টাফ কোয়ার্টার 100 টাকা নিচ্ছে, রামপুরা 40 টাকা। পরিবহন ব্যবসায় এই নৈরাজ্য পরিণত হয়েছে নিয়মে। দৈনিক আমাদের 700, 750, 800 টাকা এরকম খরচ আছে। কোম্পানির পরিবার যেহেতু চলতে হইলে এটা দিতে হবে। একই অবস্থা দূরপাল্লার বাসেও। বিলাসবহুল এসব বাসে জিপি চাঁদার বিবরণ দিলেন কোম্পানির এই কর্মী। দুইজন মিলে একটা নির্ধারণ হয় যে আমি আপনার বাসটা ঢাকা থেকে কক্সবাজার যাবে এবং যাওয়ার পরে এখানে আবার ঢাকায় চলে আসবে, আপনার এখানে আমাকে 5,000 বা 6,000 একটা টাকা ধরে দেওয়া হয় যে এই টাকাটা আমাকে দিবেন, আপনার লাভ লস এটা হলো, বাকিটা হলো আপনার। এই চাঁদার বিনিময়ে রাজধানী সহ সারা দেশে রুট পারমিট ও ফিটনেসহীন যানবাহন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। বিআরটি এর হিসেব বলছে, ঢাকায় মাত্র 3,445টি বাসের রুট পারমিট ও ফিটনেস সনদ থাকলেও সড়কে চলছে 10,000-এর বেশি। সড়কে এমন চাঁদাবাজি ও অনিয়মের চিত্র স্বীকার করে নিয়মে ফেরাতে সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। যদি বিস্তার হয়, উন্নতি লাভ করে, এটাকে আবার নিয়ন্ত্রণে আনা কিন্তু কঠিন। ফিট হবে, আমরা এগুলো নিয়ে কিন্তু নানামুখী উদ্যোগ নিচ্ছি, সরকার নিচ্ছে, প্রধানমন্ত্রী চিন্তা করছে। তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও ট্রাফিক বিভাগের মন্তব্য পাওয়া যায়নি। ক্যামেরায় কথা বলতে অস্বীকার জানায় সড়ক পরিবহন কর্তৃপক্ষ। পরিবহন খাতের এই অস্থিরতার জন্য ঐক্যবদ্ধ চাঁদাবাজিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি মালিকানায় যখন বাসগুলি চলবে, কেন রুট পারমিট তো আসলে একটা কোম্পানির নামে আছে। আপনার যদি রুট পারমিট না থাকে, আপনি যদি ওই রুটে ঢোকেন, সেই সুযোগটা কিন্তু ওই যে আমি বললাম একটা সিন্ডিকেট, এখানে একটা শক্তিশালী সিন্ডিকেট আছে, তারা কিন্তু সুযোগটা নেবে। কারণ আপনি তো রুট পারমিট নাই, আপনি এই রুটে বাস চালাচ্ছেন, তাহলে যারা আসলে ওই সিন্ডিকেটের মধ্যে আছে তারা কিন্তু আপনাকে ওই চাঁদা নিয়েই এখানে চালাতে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনকে চাঁদাবাজির ক্ষেত্র থেকে বের করে সেবা খাতে পরিণত করতে ন্যাশনাল বাস রুট ফ্রাঞ্চাইজি পদ্ধতি নেওয়ার বিকল্প নেই। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। কুড়িগ্রামে বন্যার পানি নামলেও নদ নদীর বিভিন্ন পয়েন্টে আবারও শুরু হয়েছে নদী ভাঙন। ব্রহ্মপুত্র নদের 36টির মধ্যে শুধু 27টি পয়েন্টেই ভাঙনের কবলে পড়েছে বসতভিটা, আবাদি জমি সহ বিভিন্ন স্থাপনা। এদিকে পটুয়াখালীর লোহালিয়া ও রাবনাবাদ নদীর ভাঙনে ঝুঁকিতে পড়েছে সড়ক, লঞ্চঘাট সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত পদক্ষেপ না নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা করছে স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বর্ষার পানি কমলেও কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ বিভিন্ন নদ নদীর তীরবর্তী এলাকায় বেড়েছে ভাঙন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিলমারি, উলিপুর, রাজীবপুর, সদর ও নাগেশ্বরী উপজেলার নদীপাড়ের জনপদ। তীব্র স্রোতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে প্রতিরক্ষা বাঁধ, ফসলি জমি, বসতভিটা সহ নানা স্থাপনা। সহায় সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। সে বুদ্ধি উত্তর নাই। এই বান ভাঙলে আমাদের কোথায় যাবো আমরা নিজেও জানি। যদি এটুকু যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এরই মধ্যে 27টি পয়েন্টে জিও ব্যাগ ফেলা হচ্ছে। জিও ব্যাগ দ্বারা ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন শুরু করেছি। বাকি পয়েন্টগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় পর্যায়ক্রমে কাজ বাস্তবায়ন করা হবে। এদিকে লোহালিয়া ও রামনাবাদ নদী ভাঙনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পটুয়াখালী লোহালিয়া গলাচিপা সড়ক। ভাঙনের কবলে পড়ে অস্তিত্ব বিপন্ন হতে চলেছে কমলাপুর লঞ্চঘাট এলাকা। তীরবর্তী এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও কাজ হবে না বলে আশঙ্কা করছে এলাকাবাসী। ভাঙগুলিতে রাস্তাঘাট গাড়ি ঘোড়া চলতে না, বাড়ি ঘর থাকবে না। এই রাস্তাটা অকেজো থাকার কারণে আমাদের গাড়ি ঘুড়ি চলতে খুব সমস্যা হয়। কিছুদিন পর দেখা যায় এটা ভাঙিয়ে গেলে আমরা
যাতায়াত বন্ধ হয়ে যাবে। ভাঙন ঠেকিয়ে বেড়িবাঁধ ও সড়ক নির্মাণে যৌথভাবে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডি। সেই বাকি রাস্তাটা ডেভেলপ করার জন্য আমরা কার্যক্রম হাতে নিই। তবে পানি উন্নয়ন বোর্ড এই ভাঙন রোধের জন্য তা অস্থায়ীভাবে এখন তারা ভাঙন রোধের জন্য কাজ করতেছে। আমরা সামনে কিছু কাজ হাতে নেব, তবে আমরা প্রথম যেটা সবচেয়ে বেশি ভাঙার ছিল সেখানে আমরা কাজ হাতে নিয়েছি। আর বুড়িয়াতেও আমরা বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা নদীতে সার্ভে করব, তারপরে হচ্ছে আমরা এখানে কিছু কাজ আশা করি গ্রহণ করব। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় নদীগর্ভে হারিয়ে যাবে গুরুত্বপূর্ণ সড়কগুলো। এতে চরম বিপাকে পড়বে স্থানীয়রা। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। মানিকগঞ্জে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সিংগাইর পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। রেজুলেশনে স্বাক্ষর করে টাকা নেওয়ার গোপন নথিপত্র RTVর অনুসন্ধানে সামনে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। যদিও শোকজ করেই থমকে আছে এই অপরাধের প্রশাসনিক ব্যবস্থা। মানিকগঞ্জ থেকে আফ্রিদি আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2026-27 অর্থ বছরে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার 9টি ওয়ার্ডে নতুন স্থাপনার তালিকা এবং বার্ষিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণের লক্ষ্যে মাঠ পর্যায়ে জরিপের কাজ করেন 22 কর্মকর্তা কর্মচারী। এর জন্য দৈনিক 500 টাকা করে ভাতা নির্ধারণ করা হয় তাদের প্রত্যেকের জন্য। তবে অভিযোগ উঠেছে জরিপ কাজের বিল অনুমোদনের সময় কর নির্ধারক মোহাম্মদ সুলাইমান সিদ্দিকীকে চাপ দিয়ে অতিরিক্ত 68,000 টাকা সংযুক্ত করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইরানি আক্তার। পরে বিষয়টি জানাজানি হলে কোষাগারে অর্থ ফেরত দেন তিনি। RTVর অনুসন্ধানে হাতে আসা গোপন নথিতে মেলে এই তথ্য। আমি মাস্টার প্রস্তাব করি যে এত লেবার আমার কাছে এই কয়টা টাকা আমার লাগবে, তো ওটার হিসাব অ্যাকাউন্ট ছাড়াই আছে। তো উনি হঠাৎ করে সচিব স্যারের সাথে যখন বিষয়টা শেয়ার করি তখন সচিব ম্যাডাম আমাকে বলতেছে যে না, আমাকে কিছু টাকা পয়সা আপনার এখান থেকে দিবেন। তো আমি বললাম যে আমি কীভাবে দেবো, আমি তো এটা জানি না কীভাবে দেবো। 13,000 টাকা অ্যাকাউন্ট শাখায় দিয়েছে, একজন দিয়েছে 5,000, আর 8,000 টাকা, আর বাকি 55,000 টাকা উনি নিয়েছে। তো বিষয়টা যখন আমি জানতে পারি যে ওই টাকাটা উনি এই অবস্থায় আমাকে একটা চাপ সৃষ্টি করে নিল, তখন আমি ইউনো স্যারের সাথে পরামর্শ করি। পরে ইউনো স্যার এখানে আসলেন, আসার পরে ওনাকে চাপ দিয়ে তারপর টাকাটা উদ্ধার করছেন। জানি বেগম টাকা নিছে, এই যে অ্যাসেসমেন্টের টাকা, সেটা পরে জানার পরে সেটা উনি আবার আমাদের প্রশাসন জানেন, পরে উনি টাকাটা আবার ফেরত দিয়েছে। এর আগে 2025 সালে চেয়ারম্যান সার্টিফিকেট ফি দেখিয়ে 50 টাকা করে প্রায় 1,10,000 টাকা আত্মসাৎ করেন তিনি। সেবারও টাকা ফেরত নিয়ে তাকে শোকজ করা হয়। এর আগের বার হলো যে কম্পিউটারের এই যে 10-50 টাকা করে আসলো সার্টিফিকেট, এই সার্টিফিকেটের টাকাটা জমা না দিয়ে ফ্রি করে খালি মানে দেখাইছে কম্পিউটার ম্যান আর হলে সচিব মিলে দুজনে আবার এই 1,10,000 টাকা জমা দিচ্ছে, কিন্তু এর কোনো বিচার পাইতেছি না আমরা। এই পৌরসভায় যে দুর্নীতি কিনে হইতেছে এর কোনো বিচার নাই। এ নিয়ে বক্তব্য নিতে গেলে অফিস চলাকালীন সময়ে তাকে পাওয়া যায়নি, ধরেননি ফোন কলও। একাধিকবার অনিয়ম করলেও অভিযুক্ত কর্মকর্তার শাস্তি না হওয়ায় হতাশ ভুক্তভোগী কর্মচারীরা। 68,000 টাকা সোলাইমান স্যারের কাছে নিয়েছিল ইরানি আক্তারের কাছে নিয়ে আবার সোলাইমান স্যারে এটা উদ্ধার করে দিচ্ছে। 3,000 4,000 যেভাবে মানে কাম কম বেশি করে করছে এইভাবে মানে বিল দিয়ে দিচ্ছে। দেওয়ার পর তার ফাইনাল বিল, এই ফাইনাল বিলের সময় বিল করছে, এখন উনি এই বিলই সাইন করে না। কমপক্ষে 2 মাস চলে গেল, এর ভিতরে আমাকে আর বিল দেয় না। পৌর প্রশাসক বলছেন অভিযোগ প্রমাণিত হলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে আমি লেবার বিলে কিছু অসঙ্গতি দেখতে পেলাম, পরে ওটা নিয়ে উদ্ঘাটন করে দেখা গেল যে 68,000 টাকার একটা গড়মিল। পৌর নির্বাহী কর্মকর্তা ওটা যে কোনোভাবে মানে মাস্টার রোলে দেখায় টাকা তুলে নিয়েছেন, শোকজের উত্তর দিবেন। এর পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেব ওনার বিরুদ্ধে। সরকারি অর্থ আত্মসাতের সর্বোচ্চ সাজা 7 বছরের কারাদণ্ড। সংশ্লিষ্টরা বলছেন শোকজের গণ্ডি ছাড়িয়ে শাস্তি না হওয়ায় বন্ধ হচ্ছে না এমন অনিয়ম দুর্নীতি। আব্দুল হামিদ, RTV। লালমনিরহাটে কৃষি বিপণন অধিদপ্তরের তৈরি কোটি টাকা ব্যয়ে নির্মিত অহিমায়িত আলু সংরক্ষণের মডেল ঘর এখন মানুষের বসতি ও খড়ের স্তূপে পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় ব্যবহার করছেন না কৃষকরা। তাদের অভিযোগ, সঠিক তদারকি ও প্রয়োজনীয় পরামর্শের অভাবে কোনো কাজে আসছে না কোটি টাকার এই প্রকল্প। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। লালমনিরহাট জেলায় মোট 37টি অহিমায়িত আলু সংরক্ষণ মডেল ঘর নির্মাণ করে কৃষি বিপণন অধিদপ্তর।
প্রতিটি নির্মাণে প্রায় 4 লাখ টাকা ব্যয় হলেও পরিকল্পিতভাবে না করায় কাজে আসছে না এগুলো। প্রতিটি মডেল ঘর 30 জন সদস্য ব্যবহার করার কথা থাকলেও কেউ কেউ বাড়ির ভেতরের দিকে গেট তৈরি করে ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। আলু আমরা বিক্রি করে দিচ্ছি, এখন এই ঘরটা পড়ে আছে তাই একটু ঘর রাখছি। যারা ঘর পেয়েছে তারা তাদের ঘরে আলু বাদ দিয়ে মনে করেন ভুট্টা, পাটের খড়ি, বাঁশের খড়ি, নানা ধরনের যে বাড়ির যে মানে সামগ্রিক কাজের যে জিনিসগুলো সেই জিনিসগুলো রেখে ভরে রাখছে আর কি। ওই যে মাল জাল থুই চোরচারির ভয়, ওই জন্য থাকি এই জায়গায়। কৃষি বিভাগ থেকে লোক এসেছিল, তারা বলেছে এখানে এটা বিছনে রাখা যাবে না বা থাকা যাবে না। এ বিষয়ে কেউ অভিযোগ করলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস এ কর্মকর্তার। মডেল ঘরের সভাপতি বা দলীয় সদস্যরা যদি কোনো ধরনের অন্যান্য কোনো পণ্য, বিশেষ করে হচ্ছে আপনি যেগুলো বললেন যে খড় বা হচ্ছে কাঠ অথবা অন্য কোনো কাজে যদি ব্যবহার করা হয়, তাহলে এটা আমাদের নীতিমালা বিরোধী, এবং যদি আমরা এই বিষয়ে অভিযোগ পাই তো সেক্ষেত্রে আমাদের এখানে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে কোটি টাকার এই প্রকল্প প্রকৃত অর্থে উপযোগী করে তোলা হবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। আবরার মাহি, RTV। রাত নামলেই বগুড়ার 4 লেন মহাসড়কগুলো যেন আকস্মিক দুর্ঘটনার আতঙ্ক। উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং অনুমতিবিহীন LED হেডলাইট ও ফগ লাইটের তীব্র আলোয় ঝাপসা হয়ে যাচ্ছে বিপরীত দিক থেকে আসা চালক ও পথচারীদের দৃষ্টি। এর ফলে মহাসড়কে বাড়ছে মারাত্মক সড়ক দুর্ঘটনার ঝুঁকি। বগুড়ার শেরপুর থেকে জিন্না খানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। রাত নামলেই মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের অতিরিক্ত তীব্র আলোর বিচ্ছুরণ চালকদের জন্য এক নীরব ঘাতকে রূপ নিয়েছে। অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন LED ফগ লাইটের আলো সরাসরি বিপরীত দিকের চালক ও পথচারীদের চোখে আঘাত করছে। এর ফলে কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি সম্পূর্ণ ঝাপসা হয়ে যাওয়ায় আকস্মিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। আগে যানবাহনের হেডলাইটের ওপরের অংশে কালো রঙের প্রলেপ ব্যবহার করা হতো। বর্তমান সময়ে লাইটের আলোর উপর নিচ বা ওঠানামা করানোর জন্য সুইচের সঠিক ব্যবহার না থাকা এবং অনুমতিহীন ফগ লাইট ব্যবহারের কারণে এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। ফগ লাইট ইউজ করা, ডিজিটাল LED লাইট, এই কারণে কিন্তু আমরা যারা বাইকার রয়েছি এরা যখন রাস্তায় থাকি তারা কিন্তু রাস্তায় দেখতে পারি না। LED লাইটের উপর প্লাস্টিক, এই প্লাস্টিকটা মনে করেন আলোটা বিকরণ ঘটায় এবং এটা সরাসরি চোখের মধ্যে ঠিক আছে। BRTA কর্মকর্তার মতে ট্রাফিক আইন অমান্য করে অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহারকারীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। ফগ লাইট, তারপরে হচ্ছে এক্সট্রা কিছু লাইট গাড়ির সামনে লাগানো, এটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ এখন নিষেধ। এক কথা যে আমরা ফিটনেস দিতে গেলে এইগুলো আগে খুলতে বলি তাদেরকে। শেরপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা জানান, চোখের রেটিনা ও কর্নিয়ায় মারাত্মক ক্ষত সৃষ্টি হয়ে অন্ধ হয়ে যাওয়ার মতো মারাত্মক ঝুঁকি তৈরি করছে এই তীব্র কৃত্রিম আলো। দীর্ঘ সময় যদি কেউ নীল আলোতে এক্সপোজড হয়ে থাকে সেক্ষেত্রে তার রেটিনার স্থায়ী ক্ষতি সহ দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ার মতন মারাত্মক দুর্ঘটনা করতে পারে। আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতার মাধ্যমে কেবল এই সমস্যার সমাধান সম্ভব বলে মত উপজেলা নির্বাহী কর্মকর্তার। সেটা আসলে সচেতন করতে হবে এবং হচ্ছে আমরা প্রয়োজনে এখানের যারা আমরা লোকাল হয়তো বাস মালিক সমিতি বা হচ্ছে অটো, তাদের সাথে আমরা বসতে পারি যাতে করে তারা অতিরিক্ত আলোটা ব্যবহার না করে। অতিরিক্ত ও অনুমোদনহীন আলোর এই তীব্র ঝলক আজ মহাসড়কে রাতের যাত্রাকে পরিণত করেছে চরম অনিশ্চয়তায়। প্রশাসন দায়িত্বশীল পদক্ষেপ না নিলে এই কৃত্রিম আলোই হয়ে উঠবে অসংখ্য মানুষের স্থায়ী অন্ধত্ব কিংবা মৃত্যুর কারণ। লিওন আজাদ, RTV। নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে 5টি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। সোমবার রাতে উপজেলার সাগরিকা বাজারে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্তত 80 লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানায় ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি বিরিয়ানি হাউসে হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন ধরে বিস্ফোরিত হয়। পরে আরও 2টি সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শেরপুরে শ্রীবর্দী উপজেলার মৃগী নদীর উপর সেতু নির্মাণ কাজ 3 বছরেও শেষ হয়নি। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির অভিযোগ তুলছেন স্থানীয়রা। এছাড়া সাম্প্রতিক পাহাড়ি ঢলে সাময়িক কাঠের সাঁকোটি ভেসে যাওয়ায় যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উত্তর ও দক্ষিণ খড়িয়া সহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায়
10,000 মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শেরপুর সংবাদদাতার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। শেরপুরে শ্রীবর্দিতে 2023 সালের জুলাই মাসে প্রায় 3,88,00,000 টাকা ব্যয় 57 মিটারের নতুন সেতুটির নির্মাণ কাজ শুরু করে চট্টগ্রামের মেসার্স মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী 2024 সালে জুলাইয়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। স্থানীয়দের অভিযোগ, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ ফেলে রেখে চলে যায় সংশ্লিষ্ট ঠিকাদার। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। হাজার হাজার লোক পার আসা যাওয়া করে এইবারে ওপারে, কেউ কিন্তু পার হতে পারতেছে না। যেই ভোগান্তি ভুগতাছি আমরা 3.5 বছর ধরে এই ব্রিজ নিয়ে খেলা হইতাছে। পোলাবাই স্কুলে যেতে পারে না, আর বর্তমানে পোলাবাই তো অনেক সমস্যা করে ওই স্কুলে ঢুকে। এই ব্রিজটা না হওয়াতে আমরা চলাচল করতে পারছি না। এই সরকারের কাছে দাবি ব্রিজটা তাড়াতাড়ি হয়। বিষয়টি নিয়ে ঠিকাদারি কাজে দায়িত্বরত প্রতিনিধি রনকের সাথে যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে এলজিইডি কর্মকর্তা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে মূল সেতুর নির্মাণ কাজও আবার শুরু হবে। হঠাৎ করে অতিবৃষ্টির কারণে টোটাল এরিয়াটা সয়েল আপ হয়ে যায়। সয়েল আপ হয়ে যাওয়ার কারণে মানে ওখানে আমরা কাজটা তখন আর করতে পারিনি। পানিটা একটু কমার পরেই আমরা এই কাজটা সম্পন্ন করবো ইনশাল্লাহ। ঠিকাদার আমাদের কাছে কমিটেড। শুধু আশ্বাস নয়, সাময়িক কাঠের সাঁকো মেরামতের পাশাপাশি দ্রুত মূল ব্রিজের নির্মাণ কাজ শেষ করার জোর দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV। 42 বছর আগে জেলা হলেও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ চাষারা ফতুল্লা পাগলা সড়ক এখনও দেখভাল করছে ঢাকার সড়ক ও জনপথ বিভাগ। এতে উন্নয়ন ও সংস্কার কাজে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জের বাসিন্দারা। বছরের পর বছর ধরে চলা অবহেলায় সড়কটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হাসানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কোথাও উঠে গেছে পিচ খোয়া, কোথাও গর্ত হয়ে জমেছে কাদা পানি। নতুন করে নির্মাণ দূরের কথা, কয়েক দশক ধরেই হয় না সংস্কার। ফলে খানাখন্দ আর জলাবদ্ধতাই নারায়ণগঞ্জের চাষারা ফতুল্লা পাগলা সড়কের নিত্য সঙ্গী। 1984 সালে জেলা হিসেবে আত্মপ্রকাশ করলেও নারায়ণগঞ্জের এ সড়কটি এখনও ঢাকা বিভাগের সড়ক ও জনপথের অধীনে। তবে প্রায় 3 দশক ধরে সড়কটি কর্তৃপক্ষের অবহেলার শিকার বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙাচোরা সড়ক আর পর্যাপ্ত ফুটপাত না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন পথচারী, শিক্ষার্থী থেকে যানবাহন চালকরাও। রাস্তার জায়গায় জায়গায় হচ্ছে ভাঙা, আর এই কিছুদিন পর পর হচ্ছে রিপেয়ারিং করা হয়। তো আসলে রিপেয়ারিংটা অত থাকে না। রাস্তাটা কোনো আজকে 30 বছর ধরে দেখতেছে রাস্তা কোনো উন্নয়ন নাই। রাস্তা তারপরে এটার কোনো সমস্যার সমাধান হচ্ছে না। সুস্থতার দরকার। এখানে গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ অত্যন্ত ভোগান্তিতে পড়ে। নারায়ণগঞ্জ সড়ক জনপথ বিভাগের একটি কার্যালয়, এখানে একটা দপ্তর রয়েছে, কার্যক্রম রয়েছে। তার অধীনে যদি থাকতো তাহলে সাধারণ মানুষ কষ্ট ভোগ করতো না। এক জেলার সড়ক অন্য জেলার অধীনে থাকায় সমন্বয়ের ঘাটতি তৈরি হচ্ছে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের যে বিষয়গুলি রয়েছে, নারায়ণগঞ্জের যে সড়ক জনপথে যে ধরনের যে আওতাধীন যে রাস্তাগুলো আছে, যেগুলি নারায়ণগঞ্জের বাইরে আছে, এগুলোকে যাতে নারায়ণগঞ্জের সাথে সম্পৃক্ত করা যায় সেভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য যথাযথ প্রক্রিয়ায় যারা দায়িত্ব আছেন তাদেরকে অবগত করা হবে। দ্রুত সড়কটি সংস্কার এবং নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধীনে হস্তান্তরের দাবি স্থানীয়দের। সুলাইমান কবির, RTV। ভঙ্গুর অবকাঠামোর কারণে আশ্রয়ণ প্রকল্পের মাথা গোঁজার ঠাঁই এখন আতঙ্কের নাম। নির্মাণের 24 বছর পেরিয়ে গেলেও বরগুনার পাথরঘাটা সহ পুরো জেলার 37টি ব্যারাকের ভাগ্যে জোটেনি কোনো সংস্কারের ছোঁয়া। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রকল্পে বসবাসকারীদের। প্রাকৃতিক দুর্যোগ সহ আঘাত সহ আরও নানা সমস্যায় জর্জরিত তারা। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। 2002 সালে গৃহহীন ও হতদরিদ্রদের পুনর্বাসনে বগুড়ার 5টি উপজেলায় মোট 37টি ব্যারাক নির্মাণ করা হয়, যার মধ্যে শুধু পাথরঘাটায় রয়েছে 8টি। এসব ব্যারাকে ঠাঁই পেয়েছিল 1809টি পরিবার। দীর্ঘ 24 বছরও কোনো ধরনের অবকাঠামোগত সংস্কার না হওয়ায় বর্তমানে প্রতিটি ব্যারাকই বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ বেশিরভাগ ব্যারাকই নির্মিত হয়েছে বেড়িবাঁধের বাইরে, ফলে জোয়ারের পানি বাড়লেই তলিয়ে যায় এসব ঘর। সিডর, আইলা, মহাসেন থেকে শুরু করে সাম্প্রতিক রেমালের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে এই জনপদ। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আমরা খুবই কষ্টের থাকি, অথবা থাকা লাগবে। আমরা মনে করেন টিন উড়ে বন্যাল হয়ে গেছে, তারপরে হারপার দেওয়া হয় না। পানি পরে বন্যাল কাঁচাই লই যে ওই বাস কিনে কোনো চাপা দিছি, তার কোনো প্রয়োজনই নেই। অনেক কষ্ট হয়, মনে করেন যে বিছনা পাটি সব ভিজে যায়, খাতা বালিশ ভিজে যায়, এটা একটা দুঃখের ব্যাপার না। তবে উপজেলা প্রশাসনের দাবি, বর্তমান বাস্তবতায় এসব ব্যারাক সংস্কারের জন্য এখনো কোনো বিশেষ বরাদ্দ পাওয়া যায়নি। সরেজমিনে ওনাদের যে বাস্তব অবস্থা বা এখনকার যে পরিস্থিতি, সেটি সরেজমিনে আমরা দেখে পরিদর্শনপূর্বক সরকারের পরবর্তী যে বরাদ্দ আসবে সেই বরাদ্দের সাপেক্ষে আমরা তাদের জন্য একটি কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। একদিকে নদী ভাঙন ও জোয়ারের পানির প্লাবন, অন্যদিকে ভঙ্গুর অবকাঠামো, সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এই উপকূলের হাজারো মানুষের। দ্রুত এই ব্যারাকগুলো সংস্কার করে একটি নিরাপদ জীবন নিশ্চিত করার দাবি তাদের। লিওন আজাদ, RTV। পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঝর্ণার পানি, পাশেই আঁকাবাঁকা হ্রদ, একটু দূরে সমুদ্র সৈকত ঘেঁষিয়ে ছোটাছুটি করছে নৌকা। এমন সব দৃশ্যের দেখা মেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে। পাহাড়, ঝর্ণা ও সাগর হ্রদ সবকিছুই রয়েছে এই উপজেলায়। সীতাকুণ্ডের কয়েকটি ঝর্ণার মধ্যে অন্যতম সহস্রধারা, যার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন লাখো ভ্রমণ পিপাসু মানুষ। চট্টগ্রামের মিরসরাই সংবাদদাতার তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। সীতাকুণ্ডুর 6টি ঝর্ণার মধ্যে অন্যতম সহস্রধারা, যেখানে পর্যটকদের পাড়ি দিতে হয় না পাহাড়ি পথ। মেঠো পথ পার হয়ে পাহাড়ের পাদদেশে গেলেই শোনা যাবে ঝর্ণার কলকল ধ্বনি। পাড়ির ফুটায় যেখানে তৈরি হয়েছে কুয়াশার পর্দা, আর পাহাড়ের কোলে তৈরি করেছে হ্রদ। হ্রদের পানিতে নৌকায় ভেসেও যাওয়া যায় এই ঝর্ণার কাছে। সীতাকুণ্ডুর বারইয়া ঢালা ইউনিয়নের ছোট দ্বারকার হাট বাজারে নেমে রিকশায় যেতে হয় লবণাক্ষ পাহাড়ে। হ্রদ পর্যন্ত গিয়ে উঠতে হবে নৌকায়, এরপর সহস্রধারা ঝর্ণা। এত ভিউ পাবো আসলে কল্পনার বাইরে। আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসবেন, খুব ভালো লাগছে। আপনারাও আসেন, আমার এখানে এসে ভালো লাগতেছে। আমার বন্ধু বান্ধব যারা আছে তারা তো আসলাম, খুব এনজয় করতেছি। অনেক মজা হলো, ছবি তুললাম। আসলে আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম ভিউ বা এর থেকেও মারাত্মক ভিউ আমরা পাচ্ছি। আপনারা চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন। ঝর্ণা অনেক ভালো লাগতেছে, আপনারা আসবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে। সীতাকুণ্ড পর্যটন খাতকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও পর্যটক বান্ধব করে গড়ে তোলা গেলে ভ্রমণ পিপাসুদের জন্য সুসংবাদের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও যোগ করবে নতুন গতি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিল মাহমুদ, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। বাংলায় QR কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাংলা QR কোডে লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ফি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ছোট ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় উৎসাহিত করতে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, বাংলা QR এর মাধ্যমে অর্থ পরিশোধ করলে প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে প্রতিষ্ঠান ভেদে ১০ থেকে ২০ পয়সা প্রণোদনা দেওয়া হবে। খেলার খবর। AFC চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে বাংলাদেশের ফর্টিস FC। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। এশিয়ান কাপ ফুটবলের মঞ্চে এটি ফর্টিসের প্রথম ম্যাচ। ৮ জন বিদেশি ফুটবলার নিয়ে ঘরের মাঠের চেনা পরিবেশ কাজে লাগিয়ে জয় পেতে মরিয়া মাসুদ পারভেজ কায়সারের দল। এদিকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায় মুরাস ইউনাইটেডও।
2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সরাসরি মূল পর্বে খেলবে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল। দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি টিকিট কেটেছে। দশম স্থানে থাকা ক্যারিবীয়দের সামনে ভারতের বিরুদ্ধে 2টি ওয়ানডে বাকি থাকলেও তা শীর্ষ 8-এ ওঠার জন্য যথেষ্ট নয়। ফলে 2023 সালের পর 2027 বিশ্বকাপেও বাছাই পর্ব খেলতে হবে তাদের। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।